কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো প্রশ্নগুলো কি? গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ লিখো, বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ এই জায়গায় বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের সীমাবদ্ধতাগুলি লিখো, একই কথা। পরে আছে আদর্শ গ্যাসসমূহের বিচ্যুতির কারণ উল্লেখপূর্বক ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করা। তারপরে 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখো। এটা শুধু হিলিয়াম না, অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে বা অন্যান্য অণু বা পরমাণুর ক্ষেত্রে আসতে পারে। তাহলে চলুন আমরা আসলে আজকে আলোচনা শুরু করি। তো প্রথমে আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ। স্যার, গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্যসমূহ আলোচনা করার আগে আমি আপনাদের জন্য একটা চিত্র রাখছি। আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কি বোঝাচ্ছে। গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্যসমূহ আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যা শিখবো, অনার্স লেভেলে তাই শিখবো, অর্থাৎ সেম টু সেম। এই জায়গায় আসলে এটা একটা বর্ণনামূলক কোয়েকশন, তো এটা আসলে পরিবর্তন করার খুব বেশি সুযোগ নেই। কেউ হয়তো শিরোনামটা চেঞ্জ করছে, এরকমই আর কিছু না, মূল বিষয় কিন্তু একই জিনিস। তো গ্যাসের গতিতত্ত্ব আমরা একটা আবদ্ধ পাত্র দেখলাম। তো এই জায়গায় পাত্রের মধ্যে দেখতেছি যে অসংখ্য অণু, গ্যাসের অণু। এই আসলে ওই গ্যাসের গতিতত্ত্বে গ্যাসের ক্ষুদ্রতম কণাকে আসলে অণু হিসেবে বিবেচনা করা হয়েছে। তো এই অণুগুলো আসলে কি হচ্ছে বলেন তো, যে বিভিন্ন স্বতঃস্ফূর্তভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, একটা অণুর সাথে আরেকটা অণু, এবং একটা অণুগুলো আবার দেয়ালের সাথে কি হচ্ছে, সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এখন এই জায়গায় আমাদের আসলে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে কিছু পয়েন্ট আকারে লিখছি, যে গ্যাসের অণুগুলোর আকৃতি সম্পর্কে লিখছে। তারপরে আবার লিখছে যে গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নাই বললেই চলে। তারপরে লেখা আছে যে এদের এই অণুগুলোর মধ্যে অভিকর্ষ বলের কোনো প্রভাব নাই। তারপরে বলছে যে এই অণুগুলা এবং যে গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে যে সংঘর্ষ লাগে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তবে এই স্বীকার্যগুলোর মধ্যে তারা দুইটা কনসেপ্টে ভুল করছে। সেই দুইটা কনসেপ্ট ভুলের কারণে আসলে কি ওই যে গ্যাসের গতিতত্ত্বের সীমাবদ্ধতা আছে। এই ত্রুটিগুলো আসলে কি কি? একটা হলো চাপ ত্রুটি এবং একটা হলো আয়তন ত্রুটি। এই চাপ এবং আয়তন ত্রুটিকে সংশোধন করে ভ্যান ডার ওয়ালস আবার একটা সমীকরণ প্রতিষ্ঠা করে ফেলছে। তাহলে চলুন, যেহেতু এই প্রশ্নটা আসলে বর্ণনামূলক কোয়েকশন, তো আমরা আসলে এটা একটু বর্ণনামূলকভাবে পড়তে হবে। তো এই জায়গায় আমরা চিত্র দেখাচ্ছি যে গ্যাসের অণুগুলো সতত চারদিকে ছোটাছুটি করতেছে এবং একটা অণুর সাথে একটা অণুর সংঘর্ষে লিপ্ত হইতেছে। আবার অণুর দেয়ালের সাথে, অর্থাৎ অণুগুলো গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ লিপ্ত হচ্ছে। তবে এই সংঘর্ষ আসলে কি স্থিতিস্থাপক। আচ্ছা, আমরা একটু এটা পাশে রাখলাম আপাতত চিত্রটা। আমি আপনাদের যে পিডিএফটা দিব গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্য, আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যা শিখবো, অনার্স লেভেলে তাই। এই জায়গায় কোনো পরিবর্তন নাই। আমরা একটু, যেহেতু এটা বর্ণনামূলক কোয়েকশন, আমরা একটু পয়েন্টগুলো দেখি। আসলে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো, আসলে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো কি কি একটু আমরা যদি দেখি। আশা করি দেখা যাচ্ছে, দেখা না গেলে সমস্যা নেই, আমি মুখে বলতেছি আপনাদের। আমরা এটা যেহেতু বর্ণনামূলক কোয়েকশন, ওইভাবেই পড়াশোনাটা করবো। আসলে আমাদের মূল বিষয় হলো এই জায়গায় আমরা আসলে খুঁজে বের করব যে কোন দুই জায়গায় আসলে ত্রুটি আছে। তাহলে চলুন আমরা দেখি। প্রথমেই যে পয়েন্টটা ওরা লেখছে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, এটা গ্যাসের গঠন অথবা অণুর প্রকৃতি এই হিসাবেই বলা হয়েছিল। তো গ্যাসের গঠন কি? গ্যাস অতি সূক্ষ্ম কণার সমন্বয়ে গঠিত। এই সূক্ষ্ম কণাগুলোকে অণু বলে এবং এই অণুগুলো গ্যাস পাত্রের সর্বত্র সুষমভাবে বিরাজ করে, অর্থাৎ পাত্রের মধ্যে সব জায়গায় সমানভাবেই থাকবে। এটা তো ঠিকই, গ্যাসের অণুগুলো কি হয়, সমভাবে ছড়িয়ে পড়ে না। এই যে ব্যাপনের কনসেপ্টটা, এরকম কি হবে আবদ্ধ পাত্রে এক জায়গায় গ্যাস বেশি এক জায়গায় কম, এরকম না। আচ্ছা, এর মানে গ্যাসের অণুসমূহ গ্যাসের ক্ষুদ্রতম কণাগুলোকে আমরা অণু হিসেবে বিবেচনা করি এবং এই গ্যাসের অণুগুলো পাত্রের মধ্যে সমভাবে কি থাকে, বিরাজমান থাকে। তারপরে 2 নম্বর পয়েন্টটা গ্যাসের অণুসমূহের আয়তন। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ দেখবেন। এই জায়গায় আসলে ওরা ভুল করছে, যে বলছে গ্যাসের অণুসমূহের আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। অর্থাৎ বলাই যায় যে তারা কি করছে, গ্যাস পাত্রের তুলনায় গ্যাস অণুসমূহের আয়তন তারা অগ্রাহ্য করছে। অর্থাৎ তারা বুঝাইতে চাইছে, আমি আপনাদের বুঝাবো। ওরা কি করছে জানেন এখন? হ্যাঁ, তো ওরা কি বুঝাইতে চাইছে যে গ্যাসের অণুগুলোর আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। আদর্শ গ্যাসের সমীকরণে এই গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্যের উপর ভিত্তি করে যে আদর্শ গ্যাসের সমীকরণ হয়েছে সেটা হলো পিবি সমান কি এনআরটি। এই জায়গায় কি করা হয়েছে জানেন, যে এই যে গ্যাসের একটা পাত্র, এই পাত্রের মধ্যে গ্যাসের অণুসমূহের মুক্তভাবে চলাচলের জন্য গ্যাস আধারের গ্যাসের অণুগুলোর আয়তন ধরা হয়েছে বি এবং পাত্রের আয়তন ধরা হয়েছে কি বি। অর্থাৎ বলছে কি গ্যাসের অণুগুলোর আয়তন গ্যাস পাত্রের আয়তন অতি নগণ্য, অর্থাৎ তারা অস্বীকার করছে। অর্থাৎ এই জায়গায় পাত্রের আয়তন যা, পাত্রের আয়তন ধরা হয়েছে বি
গ্যাসের অনুসময়ের আয়তন ধরা হয়েছে কি বি, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তা ঠিক না। কেমনে না সেটা আমরা একটু পরে দেখব। পরে গ্যাসের অনুসময়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, হ্যাঁ ওরা বলছে যে গ্যাসের অনুসমূহ পরস্পর থেকে দূরে থাকে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নাই বললেই চলে। আচ্ছা, এই জায়গায় একটা আসলে ত্রুটি, মানে এই দুইটা কম্বাইন্ড আকারে আমরা বলতে পারি অনুসমূহের আয়তন এবং আকর্ষণ শক্তি। আচ্ছা স্যার, ওরা বলছে গ্যাস অনুসমূহের মধ্যে আকর্ষণ বলে নাই বললেই চলে, মানে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটাকে তারা অগ্রাহ্য করছে। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তিটা আসলে কম, এই জন্যই তো অণুগুলো মুক্তভাবে চলাচল করে। আচ্ছা স্যার, যে পদার্থটা গ্যাসীয় আছে টেম্পারেচার কমাইয়া আমরা কি এটাকে তরলে রূপান্তরিত করতে পারি না? করতে পারি তো। এবং এটাকে আবার আরো টেম্পারেচার করে এটা কি কঠিনে রূপান্তরিত করতে পারি না? এর মানে কি, আমি যখন তাপ চাপের পরিবর্তন কইরা গ্যাসীয় পদার্থকে তরল বা কঠিন অবস্থায় নিচ্ছি, গ্যাসীয় পদার্থটাকে তরল বা কঠিন অবস্থায় নিচ্ছি, এটা কিসের কারণে হচ্ছে? আন্তঃআণবিক শক্তির কারণে। এর মানে যে গ্যাসের অনুসময়ের মধ্যে যে আন্তঃআণবিক শক্তি নাই বললেই চলে, এই কনসেপ্টটা আসলে কি না, ঠিক না। ওরা কি বলছে, গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব অনেক, যার ফলে তাদের মধ্যে আন্তঃকণ আকর্ষণ শক্তি অতি নগণ্য। আকর্ষণ শক্তি নগণ্য, যেহেতু অণুগুলো মুক্তভাবে চলাচল করতে পারে, অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই বললেই ধরা হয়। তাহলে এটা কি সত্যি না? তো এই যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বা গ্যাসের অনুসময়ের আকার নিয়ে যে কথাটা বলছে, আয়তন নিয়ে, সেই কনসেপ্টটা আসলে কি না, সত্যি না। যার ফলে আসলে পরবর্তীতে আমরা দেখবো যে না, এই পিভি সমান এনআরটিটাকে সংশোধন করা লাগবে। কে করছিল? ভ্যান ডার ওয়ালস। এইটা ওই যে আয়তন ত্রুটির কারণে এই আয়তনের জায়গায় হবে কি, মূলত গ্যাস অনুসময়ের আয়তনের জায়গায় হবে বি মাইনাস এন বি। কেমনে হয় সেটা আমরা একটু পরে দেখবো। ওকে, পরে আন্তঃআণবিক সংঘর্ষ এবং প্রকৃতি। এই জায়গায় বলা হয়েছে যে অণুগুলা যে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা দেয়ালের সাথে, দেখা গেছে যে এই সংঘর্ষের পরে তাদের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটে না। এর মানে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং প্রতিটি অণুর গতিশক্তি হাফ এমবি স্কোয়ার। আমরা জানি হাফ এমবি স্কোয়ার, এটা একটু রিডিং আপনারা পড়বেন, সমস্যা নেই। তারপরে কি, অর্থাৎ অণুগুলোর গড় গতিশক্তি কি হয়? সমান হয়। এবং বলছে যে সমস্ত সংঘর্ষ স্থিতিস্থাপক, যার ফলে সংঘর্ষের কোনো প্রকার গতিশক্তির পরিবর্তন হয় না। পরে আসুন গ্যাসের চাপ। কিটা গ্যাসের চাপ, ওরা কি বলছে, গ্যাস আধারের পাত্রের সঙ্গে গতিশীল অনুসময়ের অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসের চাপের সৃষ্টি হয়। এই সংঘর্ষ যত বেশি হবে চাপের তত বেশি সৃষ্টি হবে। ওকে স্যার, এই জায়গায় কিন্তু ওরা একটা জিনিস ভুল করছিল। আসলে ওরা কি বলছে যে গ্যাসের অনুসমূহ দেয়ালের গায়ে যে চাপ দিবে সেটাই চাপ, কিন্তু যেহেতু তারা আন্তঃআণবিক আকর্ষণ শক্তিকে কি করছিল, অগ্রাহ্য করছিল, এই জন্য তারা গ্যাসের চাপ ধরছিল পি। কিন্তু ভ্যান ডার ওয়ালস বলছে যে না, এই চাপটা যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, একটা অণু যখন অন্য অণু, এই মনে করেন এই অণু যখন এই জায়গায় ধাক্কা দিতে যাবে, তো অন্যান্য অণু কিন্তু তাকে কি করবে, আকর্ষণ করবে, কারণ তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, যার ফলে সে যে পরিমাণ চাপ দেওয়ার কথা ছিল তা অপেক্ষা কম দিবে। এর মানে এই চাপটা হবে পি না হইয়া হবে কি, এটা পি এর পরিবর্তে হবে কি পি প্লাস আন্তঃআণবিক শক্তি। এই আন্তঃআণবিক শক্তিটা হয় এরকম এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার। এটা কেমনে হয় সেটা আমরা দেখবো, সমান এনআরটি। এই যে স্যার আমরা আসলে একটু অ্যাডভান্স জেনে ফেললাম যে পিবি সমান এনআরটিতে আসলে দুইটা ত্রুটির কারণে এটাকে ভ্যান ডার ওয়ালস সংশোধন করে কি করছে, পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার সমান বি মাইনাস এন বি সমান এনআরটি প্রতিপাদন করছে। এটা আমরা পড়বো এই প্রশ্নতে, সমস্যা নেই। আচ্ছা, গ্যাস অণুর গতিশক্তি। তো কি লিখছে, গ্যাস অণুর গতিশক্তি, যে কোনো আদর্শ গ্যাসের চাপ পি, আয়তন বি এবং বর বি হইলে তার গতিশক্তি হবে পিবি সমান 1/m²। এটা আমরা প্রতিপাদনও পড়বো, সমস্যা নেই। অভিকর্ষর বলের প্রভাব, গ্যাস অনুসময়ের গতির উপর অভিকর্ষ বলের কোনো প্রভাব নাই। আণবিক সংঘর্ষ বেশ, গ্যাসের অণুগুলো প্রচন্ড বেগে ছোটাছুটি করে, সময় দুটি অণু পরস্পরের কাছাকাছি থাকলে এদের মধ্যে বিকর্ষণ বল কার্যকর হয়ে ওঠে, ফলে দুটি অণু বিপরীত দিকে দাবিত হয়। এই ঘটনাকে গ্যাসের আণবিক সংঘর্ষ বলে। আচ্ছা, তাইলে মোটামুটি যেহেতু এটা বর্ণনামূলক, আমাদের ফোকাসের বিষয়টা হলো ওরা কি করছিল, যে আদর্শ গ্যাসের গতি তত্ত্বের যে মৌলিক স্বীকার্য আছে জায়গায় ওরা দুইটা জিনিস মূলত ভুল করছিল। একটা হলো গ্যাসের পাত্রের তুলনায় যে অণুগুলোর আয়তন অত্যন্ত নগণ্য, অর্থাৎ গ্যাসীয় অনুসময়ের আয়তন ক্ষেত্রে অগ্রাহ্য করছে। আরেকটা হলো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, যার ফলে চাপের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। অর্থাৎ তাদের ত্রুটি ছিল দুইটা, একটা হলো আয়তন ত্রুটি, একটা কি চাপ ত্রুটি। আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যগুলো, আপনি 8টা স্বীকার্য দিলেই হবে। ঠিক আছে স্যার, এটা আসলে বর্ণনামূলক প্রশ্ন, আপনারা একটু শিখে নেবেন, আপনাদের নোট আমি অবশ্যই দিব। তাই আমরা এই অংশটা হয়তো পারবো, গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য সমূহ। ওকে স্যার, তাইলে এই ত্রুটি সংশোধনে আমরা পরে আলোপ করবো। এখন আসেন এই গ্যাসের গতি তত্ত্বের সীমাবদ্ধতা। যদি আসে যে স্বীকার্য তো শিখলামই, এখন ওর সীমাবদ্ধতাগুলো যে বলে, যে গ্যাসের গতি তত্ত্বের সীমাবদ্ধতাগুলো আমরা যদি লিখি, আমরা এটাকে ওইভাবে বলতে পারি, গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য
এবং এই বাস্তব গ্যাসের সময় আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। আমরা গ্যাসের গতিগত স্বীকার্য তো পড়লামই, পরে আরেকটা এর সাথে পয়েন্ট থাকতে পারে যে বাস্তব গ্যাসের সময় আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ বা সীমাবদ্ধতা। ব্র্যাকেটে আমরা লিখতে পারি এটা কি সীমাবদ্ধতা। স্যার একটু বুঝেন কোনটা আসলে আমরা কিভাবে আনসার করবো। আসলে যে আপনাকে যদি বলে গ্যাসের গতিগত স্বীকার্য সমূহ লিখো, তাইলে আমরা ওই যে প্রথমে যে 8টা স্বীকার্য পড়ছিলাম তা। যদি বলে তার সীমাবদ্ধতাগুলো লিখেন, তাইলে আসলে আমাদেরকে অ্যাড করতে হবে যেটা এই গ্যাসের গতিতত্ত্বের সীমাবদ্ধতাতে আমাদেরকে এই দুইটা জিনিস অ্যাড করতে হবে। ওই যে একটু আগে আমি যা বলছিলাম, আমি আপনাদের নোট দিয়ে দিব। এটা আসলে বর্ণনামূলক রিঅ্যাকশন তো, তাই আমাকে একটু দেখাইতে হচ্ছে। আমি আপনাদের নোট দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো আছিল তার মধ্যে মূলত দুইটা জায়গায় কি ছিল, সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতাগুলো কি কি আমরা একটু দেখি যদি। ওই যে আমি একটু আগে যে বলছিলাম মূলত যে সীমাবদ্ধতা কি, প্রথমটা হলো কি, আপনাকে যদি বলে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার বাস্তব গ্যাসের সময় আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলো ব্যাখ্যা করেন, তাহলে এই দুইটা লিখবেন। অথবা যদি বলে সীমাবদ্ধতা লিখেন, তাহলেও এই দুইটা লিখবেন। এখন আসেন এই দুইটা জিনিস আসলে কি। প্রথম যে ত্রুটি বা সীমাবদ্ধতা চাপ সম্পর্কিত। কথা তো সত্যি যে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্য আছে এর মধ্যে দুই ধরনের ত্রুটির, একটা চাপ ত্রুটি। চাপ ত্রুটি তো ওরা কি বলছিল, যে ওরা বলছিল যে গ্যাসের অণুসমূহের দেয়ালের মধ্যে যে সংঘর্ষ লাগে সেটাই তাদের চাপ। অর্থাৎ তারা কিন্তু একটা অণু যখন অন্য দেয়ালে গিয়ে ধাক্কা দিবে, তখন এই অণুটা যে অন্য একটা অণুর সাথে আন্তঃআণবিক আকর্ষণের কারণে এই আন্তঃআণবিক শক্তিটা পি এর সাথে যুক্ত হবে, সেটা তারা অগ্রাহ্য করছিল। তাহলে আমরা যদি একটু পড়ি, ওরা কি বলছে, যে গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে অণু বা গ্যাস আধারের পাত্রের মধ্যে কোনরূপ আকর্ষণ বা বিকর্ষণ নেই। হ্যাঁ, অর্থাৎ বলছে যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তারা অগ্রাহ্য করছিল। এটাই মূলত যে কারণ। যদি বলে ব্যাখ্যা না বললে আপনি ওইটা বললেই হবে যে গ্যাসের গতিতে সীমাবদ্ধতা হলো দুইটা, গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে বা অণু বা গ্যাস আধারের পাত্রের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। আসলে কি কথা সত্যি না? এখন যদি ব্যাখ্যা বলে, তাহলে আপনি বলবেন যে না, যে গ্যাসের অণুসমূহ যখন একটা অণু পাত্রের দেয়ালে বা অন্য অণুর সাথে সংঘর্ষ লিপ্ত হবে, তখন ওই অণুর সাথে তার আশেপাশের অণুগুলোর মধ্যে একটা আন্তঃআণবিক শক্তি কাজ করবে। তখন এই চাপটা পি না হইয়া হবে কি পি প্লাস আন্তঃআণবিক শক্তি। পি প্লাস, তখন কি হবে, পি প্লাস আন্তঃআণবিক শক্তি। পি প্লাস আন্তঃআণবিক শক্তি। আমরা একটু রিডিংটা পড়ে ফেলি। যে অণুসমূহের কোনো আন্তঃআণবিক আকর্ষণ নেই, এই ধারণাটি ঠিক নয়। চাপ প্রয়োগ করলে, তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের অণুগুলো তরলে পরিণত হয়। ওই যে আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, এটা আমি একটু আগে বলছিলাম, যে এটা আমরা প্রমাণ করবো এইভাবে, যে গ্যাসের অণুসমূহের আমি যদি টেম্পারেচার কমাই বা চাপ বৃদ্ধি বা হ্রাস করি, তখন দেখা যাবে এটা তরল অথবা কঠিনে রূপান্তরিত হবে। তরল এবং কঠিনে যখন রূপান্তরিত হবে, মানে তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তি আছে। তো এই আন্তঃআণবিক শক্তি আছে বিধায় চাপ নির্ণয়ের সময় আমাকে আন্তঃআণবিক শক্তি বিবেচনা করতে হবে। ওই যে দেখেন, হ্যাঁ, পরিণত হয়। এ তত্ত্ব নিঃসন্দেহে প্রমাণ করে যে গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বল কার্যকর রয়েছে। আর এই আন্তঃআণবিক আকর্ষণের উপস্থিতিতে গ্যাসের চাপ, যা আদর্শ গ্যাসের সমীকরণে ধরা হয়েছে পি, আদর্শ গ্যাসের সমীকরণে চাপ কি ধরা হয়েছিল পি, তা বাস্তব গ্যাসের জন্য হবে কিছু বেশি, এবং তা হবে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। সুতরাং আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বিবেচনা না করে আদর্শ গ্যাসের জন্য যে সমীকরণ প্রতিষ্ঠিত করা হয়েছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে সমীকরণ পিবি সমান এনআরটি মেনে চলে না। সুতরাং গ্যাস অণুসমূহের মধ্যে কোনরূপ আকর্ষণ বা বিকর্ষণ নেই, এই কথাটি আসলে কি ত্রুটিপূর্ণ। ওকে, এখন আসেন আয়তন এবং আকার সম্পর্কিত। যে ওই জায়গায় ওরা কি বলছিল, যে আমি মুখে মুখে বলে ফেলি, যে গ্যাসের একটা স্বীকার্য আছে, যে গ্যাসের গতিতত্ত্বের একটা স্বীকার্য বলা হয়েছে, গ্যাস পাত্রে আয়তনের তুলনায় গ্যাস অণুসমূহের আয়তন অতি নগণ্য। অর্থাৎ এই পাত্রের মধ্যে যে অণুগুলো আছে, এই অণুগুলোর আয়তন গ্যাস আধারের আয়তনের জন্য অত্যন্ত নগণ্য। কিন্তু আমি আবার এই যুক্তিটাই যদি দেখাই, যে না, আমি গ্যাসীয় অণুগুলাকে, আমরা তো গ্যাসীয় অবস্থা থাকলে তো দেখতে পাই না, এটাকে আমি তরলে নিলাম অথবা কঠিনে নিলাম। যদি আমি কঠিনে নিই, একটু চিন্তা করেন স্যার, তাহলে কি তার একটা নির্দিষ্ট আয়তন থাকবে না? থাকবে তো, খেয়াল করেন। এখন মনে করেন এই এন সংখ্যক অণু আছে, এই প্রতিটি অণুর আয়তন ধরলাম বি, প্রতিটি অণু নিজস্ব আয়তন বি, আর এন সংখ্যক থাকলে, এখন আমি যদি বলি এই পাত্রের মধ্যে গ্যাসীয় অণুগুলো মুক্তভাবে চলাচলের জন্য তার আয়তনটা কি হবে, বি মাইনাস এন বি। কি লেখা উচিত ছিল, বি মাইনাস এন বি, কিন্তু ওরা বলে ফেলছে যে না, এটা আয়তন হবে কি বি। এইটাও একটা ত্রুটি। তো দেখেন, উচ্চ চাপে এই তত্ত্বটি মোটেও ঠিক নয়। উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় গ্যাসকে তরল কিংবা কঠিনে পরিণত করা যায়, যে আমি যা বলছি। তরল এবং কঠিন অবস্থায় অবশ্যই তার আয়তন আছে। অতএব যে পদার্থের তরল এবং কঠিন অবস্থায় আয়তন থাকে, গ্যাসীয় অবস্থাও দেখা যায় না, কিন্তু তার আয়তন আছে।
এছাড়া অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা জানি প্রত্যেক গ্যাসের মূল আয়তন 22.4 লিটার, এবং যত গ্যাস নগণ্য গ্যাসই হোক না কেন অনুসমীর নিজস্ব আয়তন আছে। আর তাই সমীকরণের আদর্শ গ্যাসের অনুসমীর ছুটাছুটির জন্য যে মুক্ত স্থান বা গ্যাসের আয়তন বি ধরা হয়েছে তা বাস্তব গ্যাসের জন্য কিছুটা কম হবে। অর্থাৎ এই গ্যাসের মুক্তভাবে চলাচলের জন্য গ্যাসের আয়তনটা বি হবে না, এই জায়গায় হবে কি বি মাইনাস এন বি, এই আসলে মূলত। সুতরাং অনুসমীর আয়তন অগ্রাহ্য করে গতিতত্ত্ব থেকে যে গ্যাসের যে সমীকরণ প্রতিপাদন করা হয়েছে তা বাস্তব গ্যাসে যে সমীকরণ মেনে চলে না। অর্থাৎ আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের উপর ভিত্তি করে পিবি সমান যে এনআরটি প্রতিপাদন করা হয়েছে এটা কি করে না, বাস্তব গ্যাস সমূহ মেনে চলে না। এখন এই প্রশ্নটা কখন দিবেন, আপনাকে যদি বলে যে বাস্তব গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সীমাবদ্ধতাগুলি লেখেন, স্বীকার্য লেখলে সীমাবদ্ধতা ব্যাখ্যা করেন, তখন এটা লিখবেন। আবার যদি এটা বলে যে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করেন, যদি কারণ বলে এই প্রথম 2 লাইন দিলেই হচ্ছে, কিন্তু ব্যাখ্যাও বললে আসলে পুরোটা একটু বুঝাই দিবেন। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে কি বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ বা সীমাবদ্ধতা এটা আমরা পারবো। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ এটা আমরা পারবো, আমি এটাকে মুছে ফেলি, সমস্যা নেই। এখন আসেন, যদি এইরকম একটা কোয়েকশন বলে, তো এর মানে আমাদের এই দুইটা উপরের দুইটা আমরা পরে ফেলছি বলতে পারি যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য ও সীমাবদ্ধতা, তো সীমাবদ্ধতাকে তারা অন্য অ্যাঙ্গেলেও বলতে পারে যে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। এখন আসেন আমরা একটা জিনিস, যে আদর্শ গ্যাস সমূহের বিচ্যুতির কারণ উল্লেখপূর্বক ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করো। ভ্যান ডার ওয়ালস নামটা যখন আসবে, অথবা ওরা কি বলে জানেন, ওই যে এটাও আসতে পারে যে প্রতিপাদন করেন, আমি একটু বলে দিই, প্রতিপাদন করো এরকম আসে পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার সমান এনআরটি। আমরা তো পিবি সমান এনআরটি প্রতিপাদন পড়ছি এর আগের ক্লাসেও, আদর্শ গ্যাসের সমীকরণ এইটা প্রতিপাদন, অথবা এন এর মান 1 2 এটাও বলতে পারে পি প্লাস এ বি স্কোয়ার সমান আরটি, এটা প্রতিপাদন করো। একই জিনিস, আমি যদি এটা প্রতিপাদন করতে পারি তাহলে তখন এন এর মান 1 হইলে নিচেরটা হবে, এই আর কি ঘটনাটা। তে আমাদের এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। স্যার কেমিস্ট্রিতে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার উত্তর একটা হইতে পারে কিন্তু প্রশ্ন একাধিক হইতে পারে। অনেক স্টুডেন্ট আসলে এই প্রশ্নটা কিভাবে হইতে পারে এটা না জানার কারণে উত্তর ভুল করে, উত্তর ঠিকই পারে। তাহলে চলেন আমরা আসলে ওই যে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন, কারণ এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন, এই প্রশ্নটা যদি আসে, অথবা শুধু ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করো, অথবা যদি এরকম বলে যে প্রতিপাদন করো পিবি সমান পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার সমান এনআরটি, এরকম যদি আসে, তখন আসলে আমাদেরকে কি করতে হবে, আমরা কোন প্রশ্ন উত্তরটা দিব সেটা আমরা একটু দেখি। তখন আপনি কাজ করবেন কি জানেন, যে আদর্শ গ্যাসের আচরণ, বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ থেকে যে দুইটা বিচ্যুতির কারণে মূলত দুইটা পয়েন্ট, একটা হলো আয়তন ত্রুটি, একটা কি চাপ ত্রুটি। এখন আপনারা বলবেন যে আয়তন সংশোধন যদি করি এবং চাপ সংশোধন করি আসলে আমরা কি পেতে পারি, এই সমীকরণটা পেতে পারি। আচ্ছা, আমি আপনাদের যে নোটটা দিব সেটা একটু দেখাই ফেলি, সেম আগের ঘটনায়, আগের কথাবার্তায়। আপনাকে যদি ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করতে বলে তখন কিন্তু আসলে এই জিনিসটা দিতে হবে স্যার, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাকে যদি বলে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করেন, অথবা আদর্শ গ্যাস সমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করে ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করেন, একই জিনিস। তো এই জায়গায় যে দুইটা কারণ ওরা বলছে, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়েছিল গ্যাসের অণুগুলো আয়তন, যে একটু আগে আমরা যা বলছি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়েছিল গ্যাসের অণুগুলো আয়তন পুরো গ্যাস আয়তন নগণ্য, কিন্তু বাস্তব ক্ষেত্রে ধারণা সঠিক না, কারণ দুইটাই জায়গায় বলা হয়েছে। আবার আদর্শ গ্যাসের অণুসমূহের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই বললেই চলে, এই কথাটা বলা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তো তা না। এই যে প্রমাণ করা হয়েছে যে উচ্চ চাপ এবং নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস, আর উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় এন বল বাস্তব গ্যাসের আয়তন। আমরা ওইটাই বলছিলাম যে গ্যাসীয় অণুগুলো যখন মুক্তভাবে চলাচল করে তখন তো খালি চোখে দেখা যায় না, কিন্তু যখন এটাকে আমি কঠিন বা তরলে নিয়ে যাব তখন তাতে একটা আয়তন থাকবে। তো এই আয়তনটা আসলে গ্যাসীয় পদার্থের মুক্ত চলাচলের আয়তন থেকে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। যদি এন সংখ্যক অণু হয় তাহলে তার প্রত্যেকটা অণুর আয়তন হবে বি, তাহলে গ্যাস অণুসমূহের চলাচলের জন্য ফাঁকা স্থান আসলে কি হবে, বি মাইনাস এন বি। এই আচ্ছা, এর জন্যই বাস্তব গ্যাস সমূহ পিবি সমান এনআরটি মেনে চলে না, এই দুইটা কারণে। বাস্তব গ্যাস সমূহের জন্য আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহারের নিমিত্তে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস আয়তন ও চাপের সংশোধন করে নতুন একটি সমীকরণ প্রণয়ন করেন, যা ভ্যান ডার ওয়ালস সমীকরণ নামে পরিচিত। অর্থাৎ পিবি সমান এনআরটি যে সমীকরণ হয়েছে, এই জায়গায় চাপ এবং আয়তনের সংশোধন করে ভ্যান ডার ওয়ালস একটা সমীকরণ প্রতিপাদন করেন, যা আসলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ নামে পরিচিত। এখন চলেন আমি অলরেডি এটা আমরা পড়ে ফেলছি, কোনো টেনশনের কোনো কারণ নেই। আমরা একটু দেখি, ওই যে আমি যা বলছিলাম তাই আর কি।
আমি আপনাদের যে নোটটা দিব সেই নোটটা একটু দেখাই ফেলি। একই কথা আসলে বারবার বলা হইতেছে। আচ্ছা, এই জায়গায় ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করতে চাই আমরা। তো কেন করব? এই দুইটা ত্রুটি সংশোধন করে। এই দুইটা ত্রুটি কি কি সেটা আমরা বুঝতে পারছি। আয়তন ত্রুটি এবং চাপ ত্রুটি, আয়তন ত্রুটি এবং চাপ ত্রুটি। তাহলে চলেন আমরা আসলে এই জিনিসটা একটু দেখি। সেম আগের বর্ণনার এই বর্ণনা সেম, জাস্ট খালি একটু জায়গায় চেঞ্জ হবে। যে আয়তন সংশোধন, অর্থাৎ আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করতে হলে আয়তন সংশোধন করতে হবে। আয়তন সংশোধন জিনিসটা কি স্যার? আমরা একটু আগে যে বলছিলাম যে গ্যাসের অণুসমূহের মুক্তভাবে চলাচলের জন্য গ্যাস আধারে আয়তন এবং গ্যাস পাত্রে আয়তন কি ধরা হয়েছে? গ্যাসের অণুসমূহের চলাচলের জন্য গ্যাসের পাত্রে আয়তনটাই গ্যাসের আয়তন ধরা হয়েছিল, কিন্তু এটাকে সংশোধন করতে হবে। ওরা কি বলছে দেখেন, যে গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যে বলা হয়েছে যে আদর্শ গ্যাস অণুসমূহের আয়তন অতি নগণ্য এবং গ্যাসের সমস্ত আয়তনের সাপেক্ষে তা এত কম যে তা উপেক্ষা করা যায়। কিন্তু উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় এই ধারণাটি মোটেও ঠিক নয়, কারণ উচ্চ চাপ এবং রিডিংটা আপনারা পড়েন, এটা আপনারা নিজেরা পড়েন। আমি বলি যে জায়গায় সংশোধন করতে হবে, যে কঠিন ও তরল বস্তুর একটা নির্দিষ্ট আয়তন আছে, যে অর্থাৎ আমরা তো বলছিলাম ওই যে গ্যাসটাকে যদি কঠিন এবং তরলে নেই তখন তার একটা আয়তন আছে। প্রতিটা অণুর আয়তন যদি বি হয় তাহলে এন সংখ্যক অণুর আয়তন হবে কি? এই যে এই জায়গায় যে আমি যদি এটাকে কঠিন অবস্থায় নিয়ে যাই, আমি বলছিলাম যে কঠিন অবস্থায় নিলে প্রতিটা অণুর একটা আয়তন থাকবে। তখন এই আয়তনটা প্রতিটা অণুর আয়তন ধরলাম বি এবং এটার মধ্যে যদি এন সংখ্যক দেখালে তাহলে মোট গ্যাস অণুসমূহের মোট আয়তন হবে কি? এন বি। তাইলে গ্যাসের জন্য ফাঁকা জায়গা হবে বি মাইনাস এন বি, এই হওয়া উচিত। অর্থাৎ পিবি সমান এনআরটি সমীকরণের আমার ওই আয়তনটা এই বিটা হওয়ার কথা এই, তাই তো? আচ্ছা, পরে আসেন চাপের সংশোধন। ওরা ওই জায়গায় বলছে যে না, ভ্যান ডার ওয়ালস বলছে যে না, গ্যাসের অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আছে। কেন আছে? যে গ্যাসকে যখন আমি তরলে নিই, তরলে বা কঠিনে নিই, কেন যাচ্ছে? আন্তঃআণবিক আকর্ষণ শক্তির কারণে। তখন এই চাপটা পি হবে না, তার সাথে এই পি এর সাথে পি প্লাস আন্তঃআণবিক শক্তি লেখা লাগবে। পি প্লাস আন্তঃআণবিক শক্তি, আণবিক শক্তি ওনার মধ্যে কি লেখা লাগবে? পি প্লাস আন্তঃআণবিক শক্তি লেখার কথা। তাহলে এই যে পি আর প্লাস আন্তঃআণবিক শক্তিকে আমরা হলো এন স্কয়ার এ বাই বি স্কয়ার, এটা নিয়ে আবার ডিটেইলস আলোচনা করব। তাইলে আমার এই পি এর পরিবর্তে হওয়ার কথা কি? পি এর পরিবর্তে হওয়ার কথা এটা, আর বি এর পরিবর্তে এটা, আর বাকিটা ঠিক আছে, সমান এনআরটি। এই হলো তার ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই যে স্যার, তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ কি হওয়ার কথা? প্রাপ্ত চাপ এবং আন্তঃআণবিক আকর্ষণ বলতে প্রাপ্ত চাপ পি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার। তাহলে আদর্শ গ্যাসের জন্য উপযোগী সমীকরণটা হলো পিআই ইজিক্যাল টু পিআর এইচ, এটা না লিখলে হবে, ওই যে এটা বললেই হবে। তাইলে আমাদের সম্পূর্ণ সমীকরণটা চেঞ্জ হয়ে কি হবে? পি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার, বি মাইনাস এন বি সমান এনআরটি। এই হইলো স্যার। আশা করি আমরা আসলে বিষয়টা বুঝতে পারছি। এখন আসেন ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা প্রতিপাদন করে ফেললাম। এখন এটা কিভাবে আসতে পারে? ছোট প্রশ্নতে আসতে পারে আপনাদের, যে আমি উপরে অলরেডি লিখছি যে 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। স্যার আমরা যে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা মূলত কি? ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি? পি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার সমান পি বি লিখতে হবে। বি হবে কি? বি মাইনাস এন বি সমান এন আর টি। এখন আপনাকে বলছে 8 গ্রাম হিলিয়াম গ্যাস। এখন আপনি হিলিয়ামের জন্য আগে মূল সংখ্যা বের করেন। আমরা জানি হিলিয়ামের মূল সংখ্যা 8 গ্রাম, হিলিয়াম ইজিক্যাল টু 2 মোল। বিষয়টাকে বুঝছেন দেখেন তো? কারণ হিলিয়ামের আণবিক ভর হইল কি 4 গ্রাম, তে 4 গ্রাম সমান 1 মোল হইলে 8 গ্রাম সমান 2 মোল, অর্থাৎ এন এর মান হবে 2। তখন এটা কি হবে? পি প্লাস 2 স্কয়ার এ বাই বি স্কয়ার। এই জায়গায় কি হবে বলেন তো? আচ্ছা আমি এই জায়গায় ইয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলে সমস্যা নাই। বি মাইনাস 2বি সমান 2RT। অর্থাৎ আমি যদি হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এটা লিখি, আমার এই প্রশ্ন উত্তর যদি আমি লিখতে চাই, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে দেখেন, পি প্লাস 4ab স্কয়ার আর নিচে হবে বি মাইনাস 2b ইজিক্যাল টু 2RT। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম আরো দুইটা এক্সাম্পল এই জায়গায় দেওয়া আছে দেখেন, যে 28 গ্রাম নাইট্রোজেনের জন্য পিবি সমান এনআরটি। 28 গ্রাম নাইট্রোজেন অণু N2 এর বড়ই তো 28 গ্রাম। 28 গ্রাম মানে হইলো 1 মোল, কি মোল? 1 মোল। 28 গ্রাম মানে হইলো কি? 1 মোল। এদিকে দেখা, আমি নিচে লিখি, সমস্যা নেই। তো আপনি বলবেন 28, ওই যে
28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণ, তা 28 গ্রাম মানে 1 মোল, অর্থাৎ n এর মানটা 1 হবে, তো 1 বসাইলেই হয়। পরে যদি বলে 2 মোল অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে এই, এখন এই 2 মোল অক্সিজেন না বললে বলতে পারে অক্সিজেন অণুর আণবিক ভর হলো কত ছিল, 32, 64 গ্রাম অক্সিজেন। এখন আপনাকে যদি বলে যে 64 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ, আপনি এটা n বের করবেন, n সমান 2, n মানে সেম সমীকরণ হবে, n এর মান 2 বসাইলে। অর্থাৎ যত গ্রামই বলুক, প্রথমে আমি আসলে কি করব, n এর মানটা বের করে শুধু n এর জায়গাটা কি করব, পরিবর্তন করব। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তাহলে আমরা কি কি পড়লাম বলেন তো? গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ ও সীমাবদ্ধতা, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সীমাবদ্ধতাগুলো, তারপরে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলো ব্যাখ্যা করা, ওই যে পয়েন্ট আকারে লেখা। পরেরটা যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করা, এবং একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস অথবা নির্দিষ্ট পরিমাণ মোল দিয়ে বলবে যে ওই গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করা। আশা করি আপনারা পারবেন।